This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি আপডেট বাংলা। বাংলায় খুনোখুনি নতুন কিছু নয়, জানেন তো। আমজনতা হোক বা রাজনৈতিক দলের নেতা কর্মীরা কে কখন কার সামনে বুলেট নিয়ে দাঁড়িয়ে যাবে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে যাবে, কোনো ঠিক নেই। এই যেমন গতকাল দিনভর আমরা দেখিয়েছিলাম সংবাদ শিরোনামে ছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাই ইলেকশনের ফলাফল দেখিয়েছি, বিশ্লেষণ হয়েছে, কিন্তু সন্ধ্যাবেলা সেই জেলাতেই একেবারে অন্য ছবি আমাদের সামনে এলো। জেলাতে শুট আউট, গুলিতে ঝাঁঝরা শাসক নেতা, তা আবার খুল্লা খুনের ঘটনায় দলকেই কাঠগড়ায় তুলেছেন নিহত স্ত্রী, তিনি আবার পঞ্চায়েত সমিতির সদস্য। পুলিশের তদন্তে পরিবারের আস্থা নেই, ভেবে দেখুন একবার। তৃণমূল কংগ্রেস করেন, তারা বলছেন সিবিআই চাই। খুল্লা ফের শুট আউট, গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরে উপনির্বাচনে ফল ঘোষণার দিনই রায়গঞ্জ থেকে প্রায় 115 কিলোমিটার দূরে ইসলামপুরে দুষ্কৃতী হানায় খুনোখুনি। দুজন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ইসলামপুরে গতকাল রাতে মুড়ি মুরকির মতন গুলি চালায় দুষ্কৃতীরা, সেই ধাবা। নিহত তৃণমূল নেতা বাপি রায়, গুলিবিদ্ধ মোহাম্মদ সাজ্জাদ। জানা গিয়েছে মাঝে মধ্যে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ধাবায় আসতেন বাপি রায়, শনিবার রাতেও। ভিতরে ওই ঘরগুলোতে বসেছিলেন তৃণমূল নেতা বাপি রায় এবং মোহাম্মদ সাজ্জাদ। প্রত্যক্ষদর্শীরা জানান ধাবা লাগোয়া জাতীয় সড়কের ধারে গাড়ি রেখে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। এলাকা খালি করতে শূন্যে গুলি চালায় আততায়ীরা। তিনজন আততায়ী ভিতরে ঢোকেন এবং ঢুকে তারা ওই জায়গায় খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে গুলি করেন। সূত্রের খবর, মুখে মাস্ক পরে এসেছিল আততায়ীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে 4 রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাপি রায়। গুলিবিদ্ধ হন মোহাম্মদ সাজ্জাদ নামে আরও একজন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। গত পঞ্চায়েত নির্বাচনে বাপির স্ত্রী লিপিকা এই এলাকা থেকে তৃণমূলের টিকিট পান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন লিপিকা। জানা গিয়েছে স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য হলেও বকরমে তার হয়ে কাজ করতেন বাপি। পরিবারের অভিযোগ, খুনের পিছনে চক্রান্ত রয়েছে। মাথরের কাজ করতো, জমি কেনা বেচাও করতো, কিন্তু হতে পারে এই নিয়ে যেগুলো পঞ্চায়েতের কাজ ফাজ আসছে, টেন্ডার ফেন্ডার নিয়ে হয়তো এরকম কিছু হবে। কিন্তু কেন? বাপি স্ত্রী বলছেন এলাকায় বেশ কিছু ঘরের প্রকল্প এসেছিল, সেই প্রকল্পগুলো ডিস্ট্রিবিউশনের আলোচনা চলছিল। ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই তদন্ত চাইছেন নিহত স্ত্রী। ষড়যন্ত্র করে করছে কারো প্রতি, তো আমি ওরকম বলতে পারতেছি না, কিন্তু এটা পুরো ষড়যন্ত্র। সবাই তো ছিল পার্টির মেম্বাররা। সিবিআই তদন্ত চাই আমি শাস্তি চাই, আমার বাবাকে যে মারছে শাস্তি চাই, সিবিআই তদন্ত চাই। পরিবার বলছে ষড়যন্ত্র হয়েছে, নিশানায় দলেরই একাংশ। খুল্লা তৃণমূল নেতা খুনে জড়িত কারা, সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলছে পুলিশ। আচমকা নয়, পরিবারের দাবি রীতিমতো পরিকল্পনা করে এবং রেইকি করেই গতকাল রাতে এই এলাকায় শুট আউট করা হয়। টার্গেট ছিলেন বাপি এবং তাকে খুন করা হয়। ক্যামেরায় দীপায়ন এবং রূপকের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, ইসলামপুর। আচ্ছা, ইসলামপুরে তৃণমূল কংগ্রেস নেতা খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে? আততায়ীরা কোথাকার, এখানকার নাকি বর্ডার পেরিয়ে বিহার থেকে এসছে? জানি না, পুলিশ তদন্ত করছে। তারই মধ্যে এক্সক্লুসিভ ছবি এসেছে আমাদের হাতে টিভি9 বাংলাতে। দেখুন রাস্তার ধার, এই হচ্ছে মেন রোড, তার পাশে বাইক, এবং এখানে 1, 2, 3 তিনজন আততায়ীকে স্পষ্ট দেখা যাচ্ছে। মার্ক করে আমরা দেখাচ্ছি, দেখুন 1, 2, 3 তিনজন আততায়ী খোঁজ চালাচ্ছে পুলিশ। এখন প্রশ্ন হলো, কেন খুন করা হলো বাপি রায়কে? পরিবারের বক্তব্যে ছত্রে রয়েছে ষড়যন্ত্রের অভিযোগ, তাও আবার দলের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, এটা কি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল? অন্তত মতিগতি যা কিংবা যে তথ্য আমাদের কাছে আসছে সেটা অনুমান করা যেতেই পারে। সাজ্জাদের বলে গুলি লাগছে, ওইটা তো একটা বাহুবা, কোনো জায়গা বাদ রাখে না, মানে ওকেই প্ল্যান করে মারছে। ফের দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল নেতা। ইসলামপুরে বাপি রায়কে খুনের ঘটনায় তোলপাড় গোটা জেলা। প্রশ্ন হলো, কেন প্রকাশ্যে খুন হতে হলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীকে?
বাপি পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। না মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপার এর মধ্যে থাকতে পারে। এখন দল যেখানে বলছে যে এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই, বাপির পরিবার এবং শ্বশুরবাড়ির অবশ্য দাবি দলেরই কোনো কিছু নিয়ে কিন্তু এই গন্ডগোল, যার জেরে বাপিকে টার্গেট করে শুট আউট করা হয়। 15-20টা গুলি মারছে, কোনো জায়গা বাদ রাখে না, মানে ওকেই প্ল্যান করে মারছে। আর এটা পুরা পার্টিরই পুরা সাজেস্ট করে মারছে পার্টির। জানা গেছে রাত হলেই এই ধাবায় নিয়মিত আসতেন বাপি রায়। এই ধাবা থেকেই নকল মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বাপি। জামিন পেলেও ধাবায় আসা বন্ধ করেননি তিনি। ধাবার নির্দিষ্ট জায়গায় বসতেন বাপিরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছিল দুষ্কৃতীরা। তাহলে কি আগে থেকেই সব পরিকল্পনা করা ছিল? কারণ পরিবার বলছে গুপ্তা হোটেলে মিটিং করতো, সন্ধ্যাবেলা ডাকলো যে তুই এখানে আস, মিটিং আছে গুপ্তা হোটেলে। কালকে ডেকেছিল ওই সাজ্জাতের ফোন আসছিল। এখন ওরা ডাইকে যখন নিয়ে গেছে, যখন তোমরা এতগুলো লোক ছিলা, কারো কিছু হয় না, তাহলে ওই বেচারারও এতগুলো গুলি কেন লাগলো? দুষ্কৃতী হামলায় আহত হয়েছেন মোহাম্মদ সাজ্জাদ নামে আরো একজন। যদিও নিহতের পরিবারের দাবি সেটাও নাকি আইওয়াশ। সাজ্জাতের বলে গুলি লাগছে, ওইটা তো একটা বাহুবা। ওইটা আমার ভাইকে মারছে, তাই ওকে দেখাইছে যে ওকে ওইটা মারছে। ওইটা ষড়যন্ত্র, ওই সাজ্জাদকে মারার কোনোই না। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব ঘটনার পিছনে রাজনৈতিক কোনো যোগ দেখছে না। মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপার এর মধ্যে থাকতে পারে। এখন দল বলছে, তাহলে দল মিটিং কেন করবে? দল মিটিং কেন হোটেলে করবে? দল মিটিং কেন করবে চন্দনের দোকানে? দল কেন মিটিং করবে? পার্টি অফিস আছে না, পার্টি অফিসে মিটিং হবে। বাপি এলাকায় ঠিকাদারি ছাড়াও জমির কারবারেও জড়িত ছিল। কিন্তু মৃত্যুর পেছনে কারণ কি? ঠিকাদারি, জমির কারবার, নাকি দলের অন্দরে এই কাজ নিয়ে বচসা? পরিবারের দাবি যে দল করত বলেই বিপদ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ইসলামপুর। আচ্ছা, 2018 কিংবা গত বছরের পঞ্চায়েত ভোটের ছবিটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। না ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন, সেই ছবির কথা বলছি না। আপনিও বুঝতে পারছেন কোন ছবির কথা বলছি, যে ছবি আপনার মনে এই মুহূর্তে ভেসে উঠছে। ঠিকই ধরেছেন, অশান্তির কথা বলছি। পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন গতকাল আমরা দেখলাম, বা ইলেকশনের রেজাল্ট আউট হয়েছে। বাংলা ভোট মানেই বোধহয় অশান্তি হয়, সেই ধারা বজায় রয়েছে আজকে সমবায় সমিতির ভোটেও। তা না হলে কেন আজ দাসপুরে একটা সমবায় সমিতির নির্বাচনে রক্ত ঝরল? শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, আর তাতেই তুলকালাম পরিস্থিতি। না, এখানেই শেষ নয়। ভোটের ফলাফলে কোনো দলই ম্যাজিক ফিগার পায়নি। ফের গণনার দাবি জানিয়েছে তৃণমূল। পাল্টা রিকাউন্টিং বন্ধের দাবিতে রাজ্য সড়কে বিজেপি এবং সমবায় বাঁচাও মঞ্চের অবরোধ, অশান্তি। সব মিলিয়ে সমবায় ভোট ঘিরে দফায় দফায় তপ্ত হয় পরিস্থিতি। সকাল থেকেই বারুদ চড়ছিল, দিন গড়াতেই রক্ত ঝরল। সামান্য সমবায় সমিতির নির্বাচন, তাতেও এড়ানো গেল না রক্তারক্তি। বহিরাগত লোক নিয়ে সেখানে গন্ডগোল করবে, প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি। রবিবার ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় সমিতির নির্বাচন। 31টি আসনের ভোটে প্রথম থেকে তৃণমূল ও সমবায় বাঁচাও মঞ্চের মধ্যে উত্তেজনা ছিলই। তাই ঘটনাস্থলে ছিল র্যাব ও পুলিশ বাহিনী, কিন্তু তাতেও রক্ষা হয়নি। জটাধরপুর বুথে বহিরাগতদের এনে ভোট করানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাধা দিতেই খণ্ডযুদ্ধ, মাথা ফাটে এক ব্যক্তির। বিরোধীদের অভিযোগ, পুলিশের সামনেই চলে দেদার ছাপ্পা ভোট। দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার প্রার্থী আমার গ্রামের জয়ন্ত দাসের সামনে 30 খানা ভোট ছাপ্পা মেরেছে টিএমসির লোকেরা। 40টা ছাপ্পা ভোট দিয়েছে দাসপুর ব্লকে কর্মরত অফিসাররা। বহিরাগত প্রায় 50-60 জন এসে পুলিশের উপস্থিতিতে এবং যদ্দূর সমমনি মেজবাবু তারা ছাপ্পা ভোট দিয়ে গেছে। যদিও ছাপ্পা ভোটের অভিযোগ উড়িয়ে শাসক দলের পাল্টা কটাক্ষ। পরিণতি কি হতে চলেছে জানার পরেই কথা বলে বেড়াচ্ছে। শান্তিপূর্ণ ভোট হয়েছে, এই বিষয়ে আবার কি বলবেন? সুযোগ তো সবসময় করে রাখি, এরা সিন ক্রিয়েট করার মাস্টার। পঞ্চায়েত ভোটে বেলাগাম অশান্তি, রক্ত, মৃত্যু দেখেছে রাজ্যবাসী। সমবায় ভোটেও অশান্তির ধারা অব্যাহত। এই সংস্কৃতি কি এখন বাংলার ভোট পরিচয়? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো, সামান্য একটা সমবায় ভোট
তাতেও রক্তারক্তি কাণ্ড। আরে কয়েক মাস আগে, 1.5 মাস আগে লোকসভা ভোটে তৃণমূলের এত সাফল্য, তারপরেও কিন্তু হুঁশিয়ারি শেষ নেই। বিরোধী রাজনৈতিক দলের নেতা ছেড়ে দিন, বিরোধী ভোটারদেরও ছাড়ছেন না শাসক দলের নেতারা। উদয়ন গুহর পথে হেঁটে কোচবিহারে এক নেতা হুঁশিয়ারি দিচ্ছেন, তৃণমূলকে যারা ভোট দেননি, মানে আম জনতা, সাধারণ মানুষ, তৃণমূলকে যারা ভোট দেননি তাদের লক্ষ্মীর ভান্ডার কেটে দেওয়া হোক। আরে লক্ষ্মীর ভান্ডার কি আপনার পকেট থেকে আসে নাকি? সরকারি টাকা। ভোট না দিলে ভান্ডার নয়, এটা কি তৃণমূলের দলীয় নীতি নাকি? দেখুন, যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। ভোট দিন, ভোট দিন। ভোট নয়, ভান্ডারও নয়। ভাবতে পারছেন? যিনি হুঁশিয়ারি দিচ্ছেন তিনি তৃণমূল নেতা, কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। আমাদের দেখার দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়। 21-এর বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতে এসেই চালু করেন মহিলা বান্ধব প্রকল্প। 24-এর লোকসভা ভোটের আগে ভাতার পরিমাণও বাড়িয়ে দেন। প্রচারে বেরিয়ে প্রতিদিন এক বিজেপি নেত্রী লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারির অডিও শুনিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, আপনাদের হাতে ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডারকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। কেউ চোখ দিয়ে তাকিয়ে কারো দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। কিন্তু ভোটের পরই হুমকি হুঁশিয়ারি তৃণমূল নেতাদের। যেখানেই তৃণমূল ভোট কম পেয়েছে সেখানেই নানা ধরনের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি। জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশের অন্ততপক্ষে এটা বুঝতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা। উদয়ন গুহের পদাঙ্ক অনুসরণ করে এবার দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির হুঁশিয়ারি, তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। টাকা কার? সরকারের। তাহলে তৃণমূল নেতা এভাবে হুঁশিয়ারি দেন কিভাবে? ভান্ডার পেলে ভোট তৃণমূলকেই দিতে হবে, এরকম মুচলেখা সই করানো হয়েছে নাকি? সরব বিরোধীরা। নিরপেক্ষ দৃষ্টিতে বিচারকের আসনে বসে সেখানে বিরোধী দল করলে তাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না, তাকে রেশন তুলতে দেওয়া যাবে না, তার বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আছে সেগুলোর থেকে বঞ্চিত করা হবে, এটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং করেছে। দুই তৃণমূল নেতার দুরকম মন্তব্য। তৃণমূল কংগ্রেস এই নীতি নিয়ে বিশ্বাস করে না। যদি এই ধরনের কথা কেউ বলে থাকে, এটা দলের কথা না, দল এটাকে সমর্থন করে না। সরকারের ভালো সুবিধাগুলো নেবেন এবং সরকারকে কুরুচিকর আক্রমণ করবেন, এই দুটো কতখানি একসঙ্গে চলাটা নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য, সেটা নিয়ে কেউ কেউ তাদের মতামত দিয়েছে। কুণাল ঘোষের এই মন্তব্য কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? প্রশ্ন তুলছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, 3 জন তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য আগের প্রতিবেদনে আমরা দেখালাম। একজন ওই কোচবিহারের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা হুঁশিয়ারি দিয়েছেন, একজন শান্তনু সেন প্রাক্তন সাংসদ, একজন কুণাল ঘোষ তিনিও প্রাক্তন সাংসদ। 3 জনের বক্তব্য তুলে ধরলাম, বিচার আপনারা করবেন। আরেকটা ছবি দেখায়, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, একবার নয় বারবার হুঁশিয়ারি দিয়েছেন। সেই মতো মাঝে মধ্যে পুলিশ প্রশাসন অভিযানেও নামে, কিন্তু তারপর যে কে সেই অবস্থা। ডুয়ার্সের নদী থেকে বেআইনিভাবে বালি পাচার বন্ধ হচ্ছে না আজকের দিনেও। নদীর গা ঘেঁষেই চলছে পাথর ভাঙার খাদান, আর তাতে এই বিপদ দেখছেন বিশেষজ্ঞরা। দেখারই কথা। ভুটান ও সিকিম পাহাড়ে টানা বৃষ্টির জেরে সম্প্রতি বাঁধ ভেঙে প্লাবিত হয় মালবাজারের লিশ নদীর পার্শ্ববর্তী এলাকা। বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। মুখ্যমন্ত্রী খোদ উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতেও লিশ নদী থেকে দেদারে বালি চুরি চলছে। একই ছবি মাল মহকুমার চেল ঘিস নদী পারেও।
জলপাইগুড়ি জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী 1 জুলাই থেকে নদীতে বালি পাথর তোলা বন্ধ, সরকারি খাদানগুলিও বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেই নির্দেশিকা মানছে কে? পুলিশ প্রশাসনের নাকের ডগায় বর্ষায় প্রাণের ঝুঁকি নিয়ে বালি পাথর পাচার হচ্ছে। নদীর বুকে ট্রাক্টর লরি নামিয়ে চলছে কারবার। ঘিস নদীর গা ঘেঁষেই রয়েছে পাথর ভাঙার খাদান। এই ছবি দেখেই আতঙ্কের নদী বিশেষজ্ঞরা। নদীর বক্ষে বড় বড় গর্ত, যেটাকে আমরা পন্ডিং ইফেক্ট বলি, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। অবশ্যই বন্যার একটা আশঙ্কা রয়েছে। মানে নদীতে যদি জল অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করে এবং এই পন্ডগুলো যদি থেকে যায়, নদী দেখা যাচ্ছিল ডান দিকে চলছে, হঠাৎ করে বাঁ দিকে বাঁক নিয়ে নিল। পাড়ের ভাঙন কিন্তু ডাউনস্ট্রিমে খুব বেড়ে যাওয়ার কথা, ব্যাংক কোলাপসের চান্স কিন্তু বেড়ে যাওয়ার কথা, এবং নদী কিন্তু আরো বড় হয়ে যাবে সেই সমস্ত জায়গায়, গ্রামগুলোকে কিন্তু ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা। প্রশ্ন হলো, কি করে প্রশাসনের চোখের সামনে ভরা বর্ষায় নদীর বুক খালি হচ্ছে? শাসক দলের বিভিন্ন নেতাদের মদতেই এই কাজগুলো সম্পন্ন হচ্ছে। এক মাফিয়া রাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অনেকে অমান্য করছে, অবশ্যই আমরা দলীয়ভাবে দেখব এবং আমাদের প্রশাসনিক যে লেভেল আছে, বিএলও সাহেব আছে, আইসি সাহেব আছে, ওনাদের সঙ্গে কথা বলবো। রাজ্যে প্রশাসনিক প্রধানের নির্দেশকে অমান্য করার সাহস হচ্ছে কোথা থেকে? নদীর বুক থেকে বালি পাথর চুরি আর কবে থামবে? ক্যামেরায় নফসার আলীর সঙ্গে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আর এবার নজর রাখতে হচ্ছে এখনো পর্যন্ত দিনের অন্যতম বড় খবরের দিকে। অবশেষে সামনে এলো 46 বছর পর খুলল পুরীর মন্দিরের রত্নভাণ্ডার। স্বর্ণকারদের ডেকে সিন্দুক আনিয়ে খোলা হয় রত্নভাণ্ডার। 1978 সালে শেষবার খোলা হয়েছিল পুরীর এই রত্নভাণ্ডার। শুভক্ষণ দেখে আজ দুপুর 1:28 খোলা হয় রত্নভাণ্ডারের দরজা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে রত্নভাণ্ডারের মধ্যে জগন্নাথ দেবের বৈদুর্য মণি এবং নীলকান্ত মণি এবং নানান অলংকার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে। পুরীর মন্দির সূত্রে জানা যাচ্ছে রত্নভাণ্ডারের বাইরের চেম্বারটি খোলা হয়েছে। সেই সব সামগ্রী রাখতে আনা হয়েছে বিশেষ বাক্স।